দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা মাটির ভেপু থেকে তৃতীয় নাম্বার অধ্যায়ে যেটি রয়েছে সেটির প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকটি পর্ব নিয়ে আলাদা আলাদা করে প্রশ্নোত্তর পর্ব তৈরি করছি, মানে প্রশ্নোত্তরের ভিডিও তৈরি করছি। মাটির ভেপু থেকে 1 থেকে 19 পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ে আমরা আলাদা আলাদা করে প্রশ্নোত্তর তৈরি করব। আজ আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, মানে প্রশ্নোত্তরের আলোচনা শুরু করব। চলো তাহলে শুরু করা যাক। আশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কি করত? মায়ের মুখে শোনা মহাভারতের গল্পে যুদ্ধ জিনিসটা কম আছে বলে অপুর মনে হয়েছিল। তাই যুদ্ধ জিনিসটাকে আঁশ মিটিয়ে উপভোগ করার জন্য অপু একটি বাখারি বা গাছের হালকা বাঁকা কঞ্চি নিত, যেটা গোড়ার দিকে মোটা, আগার দিকে সরু, আর সেই কঞ্চিকে অস্ত্র বানিয়ে বাড়ির পিছনে বাঁশবাগানের পথে বা বাইরের উঠানে গিয়ে যুদ্ধ খেলত। আপন মনে কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য কল্পনা করে নিজেকেও সেই যুদ্ধের অংশ করে নিত। দুর্যোধন, ভীম প্রমুখের সঙ্গে যুদ্ধে বানে বানে তার আকাশ অন্ধকার হয়ে যেত। এভাবেই অপু মায়ের মুখে শোনা কুরুক্ষেত্র যুদ্ধের অনুকরণে যুদ্ধ খেলা করত। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপু কর্ণের চরিত্র ভালো লাগে কেন? অপু চরিত্রটির মধ্যে অদ্ভুত এক বিষণ্ণতা আবেগ পরিলক্ষিত হয়। মায়ের মুখে ছেঁড়া কাশিদাসী মহাভারতের পাঠ শুনতে শুনতে একমাত্র কর্ণের জন্যই অপুর শিশু মন দুঃখে পূর্ণ হয়ে উঠত। তার মনে হতো কর্ণ মহাবীর হলেও প্রত্যেকের কাছেই অত্যন্ত কৃপার পাত্র। মহাভারতের সেই ছবিটা তার চোখের সামনে ভেসে উঠত। রথের চাকা মাটিতে পুঁতে যাচ্ছে, তবুও সে প্রাণপণে সেই চাকা মাটি থেকে তুলতে ব্যস্ত। চরম বিপন্ন অবস্থায় সে অর্জুনকে মিনতি করছে অস্ত্রহীনভাবে তাকে যেন বধ না করে। এর পরের অধ্যায়টি আছে, মানে পরের অংশটি রয়েছে আরও। যুদ্ধের সুযোগ যেন দেওয়া হয় তাকে। এই দৃশ্য দেখতে দেখতে বিষণ্ণ অপুর দু চোখ ছাপিয়ে জল এসে যেত। একই সঙ্গে সে অনুভব করতে পারত মানুষের দুঃখে চোখের জল পড়ার অপার্থিব আনন্দ। শুধু এটাই মনে হতো কর্ণ যেন বহুকালের ওপার থেকে পরাজয়ের বেদনায় দীর্ণ হতে হতে এখনও প্রাণপণে রথের চাকা মাটি থেকে তুলছে। পরাজিত হলেও ভাগ্যের বিড়ম্বনায় অসহায় কর্ণ অপুর কাছে আদর্শ বীর, যেন দেবতার কৃপা পায়নি বলেই তার এই পরাজয় সম্ভব হলো। অপুর হাতের লেখা ক খ লিখতে লিখতে এক মনে কি শুনত? অপু হাতের লেখা ক খ লিখতে লিখতে এক মনে মায়ের মুখের কাশিদাসী মহাভারত পড়া শুনত। চোখের জল বাঘ মানিত না। কার চোখের জল কখন বাঘ মানত না? অপু যখন মা সর্বজয়ার কাছে মহাভারতের কাহিনী শুনত, তখন তার চোখের জল বাঘ মানত না। চিরদিনের কৃপার পাত্র কে? চিরদিনের কৃপার পাত্র কর্ণ। মহাভারতে কার রথের নাম কপিধ্বজ? মহাভারতে অর্জুনের রথের নাম হল কপিধ্বজ। চিনিবাস ময়রা অপুদের বাড়িতে ঢোকে না কেন? অপুদের বাড়ির লোক তার কাছ থেকে কখনো কিছু কেনে না, তাই চিনিবাস ময়রা
তাদের বাড়িতে ঢোকে না। সেজ ঠাকুরনের ছেলে ও মেয়ের নাম কি? সেজ ঠাকুরনের ছেলে ও মেয়ের নাম হলো সতু ও টুনু। অপুদের বাড়ির পাশে কার ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল? অপুদের বাড়ির পাশে নীলমণি রায়ের পোড়ো ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল। সে এক উপায় বাহির করিয়াছে। কে কোন উপায় বের করেছিল? মায়ের মুখে মহাভারতের যুদ্ধের কাহিনী শুনে অপুর মনে হতো যুদ্ধ জিনিসটা মহাভারতে খুব কম লেখা আছে। তাই অপু এই অভাব পূরণের জন্য এক উপায় বের করেছিল। একটা বাখারি বা হালকা কোনো গাছের ডালকে নিজের অস্ত্র বানিয়ে সে বাঁশবাগানের পথে বা বাইরের উঠানে যুদ্ধ খেলত। নিজেকে মহাভারতের এক যোদ্ধা রূপে কল্পনা করত সে। মহাভারতের মহারথীদের বানে বানে ছেয়ে যেত তার কল্পনার আকাশ। সে কি যুদ্ধ, কি যুদ্ধ! কোন প্রসঙ্গে এরূপ কথা বলা হয়েছে? মায়ের মুখে মহাভারতের কাহিনী শুনে একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনতে শুনতে অপুর মনে হলো যুদ্ধ জিনিসটা মহাভারতে কম লেখা আছে। বালক অপু তাই যুদ্ধের স্বাদ মেটানোর জন্য একটা বাখারি কিংবা হালকা ডালকে অস্ত্রস্বরূপ ব্যবহার করে নিজেই মহাভারতের রথীদের ভূমিকায় অবতীর্ণ হয়ে যুদ্ধ জিনিসটা কল্পনা করে উদ্ধৃত মন্তব্যটি করেছিল। যেখানে সে যাইতেছে সেখানে তাহার মা নাই। কার কথা বলা হয়েছে? কোথায় তার মা নেই বলে মনে হয়? এখানে অপুর কথা বলা হয়েছে। অপু এক কল্পনাপ্রবণ বালক। মায়ের রূপকথার গল্প শুনে তার শিশু মনে কল্পনার জাল বিস্তৃত হতে থাকে। অনেক দূরের সেই রাজপুত্রের দেশের কথা ভেবে তার মনে এক ধরনের বিস্ময় মাখানো আনন্দ বোধের সৃষ্টি হয়। নীল রঙের আকাশ, কুঠির মাঠ পেরিয়ে তার মন উড়ে চলে দূরে, আরও দূরে। এমন সময় তার মায়ের জন্য মন কেমন হয়ে উঠত। তার মনে হতো যে অজানা অচেনা দেশে তার মন পাড়ি দিয়েছে, সেখানে তার মা থাকে না। তখন অপুর মন ব্যাকুল হয়ে মায়ের কাছে ফিরে আসতে চাইত। অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দ ভাবের সৃষ্টি করিত। তাহার বলতে কার কথা বলা হয়েছে? অনেক দূরের কথা বলতে কি বোঝানো হয়েছে? বিস্ময় মাখানো আনন্দের ভাব বুঝিয়ে বলো। উত্তর: তাহার বলতে এখানে অপুর কথা বলা হয়েছে। অপুদের বাড়ি থেকে কিছু দূরে একটা বড় অশ্বত্থ গাছ ছিল। অপু মাঝে মাঝে সেই দিকে চেয়ে চেয়ে দেখত। যতবার সে চেয়ে চেয়ে দেখত ততবার তার যেন অনেক দূরের কোনো দেশের কথা মনে হতো। মায়ের কাছে সেই সব গল্পের রাজপুত্রদের চেহারা তার কল্পনায় আসতো। অপুদের বাড়ি থেকে দূরে খুব বড় একটা অশ্বত্থ গাছ ছিল। কল্পনা অপু সেদিকে তাকিয়ে মনে মনে একটা রূপকথার জগৎ কল্পনা করত। দুপুরবেলা মায়ের মুখে কাশিদাসী মহাভারতের আবৃত্তি শুনতে তার খুব ভালো লাগতো। নীল রঙের আকাশটা অনেক দূর, ঘুড়িটা কুঠির মাঠটা অনেক দূর, কথা চিন্তা করত। নিজে তেমন কিছু বুঝতে পারতো না বা কাউকে বুঝিয়ে বলতেও পারতো না।
শুধু কল্পনা করে ও অনেক দূরের দিকে তার কল্পনাপ্রবণ মন পাঠিয়ে দেয়। আবার মায়ের কথা মনে পড়লে দৌড়ে মায়ের কাছে চলে যায়। দেখো দেখো, কাণ্ড দেখো, বক্তা কে? বক্তা কখন কথা বলেছিল? এরপর কি ঘটে? বক্তা হলো এখানে অপু ও দুর্গার মা সর্বজয়া। অপুদের বাড়ি থেকে একটু দূরে খুব বড় একটা অশ্বত্থ গাছ ছিল। শুধু তার মাথাটা কেবল অপুদের জালনা কি রোয়াক থেকে দেখা যায়। অপু মাঝে মাঝে সেদিকে তাকিয়ে থাকতো। তাকিয়ে থেকে তার মনে রাজপুত্রদের কথা মনে পড়ত ও বিস্ময় মাখানো একটা ভাবের সৃষ্টি হতো। অপুর মন তখন অনেক দূরে চলে যেত। হঠাৎ মায়ের কথা মনে পড়ায় দৌড়ে রান্নাঘরের মায়ের কাছে এসে জড়িয়ে ধরত। সেই সময় তার মা কথা বলেছিল। অপু দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরলে মা বলতো, সোনা আমার, মানিক আমার, ছাড়ো। তার জন্য সর্বজয়া চিংড়ি মাছ ভেজেছে। অপু দুপুরবেলার খাবার শেষ করে তার মায়ের সাথে জানালার পাশে আঁচল পেতে শুয়ে থাকত ও কাশিদাসী মহাভারত শোনাত। তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। তাহার বলতে কার কথা বলা হয়েছে? কখন তার কথা মনে হয়? যুদ্ধের আশ মেটানোর জন্য সে কি করত? তাহার বলতে এখানে অপুর কথা বলা হয়েছে। দুপুরে খাবার খেয়ে মায়ের পাশে শুয়ে কাশিদাসী মহাভারত শুনত। জালনার বাইরে বাঁশবন, ঘেটুবনের দিকে চেয়ে বিশেষ করে কুরুক্ষেত্র যুদ্ধের কথা শুনতে শুনতে সে তন্ময় হয়ে যেত। তার কর্ণের চরিত্রটা বেশি ভালো লাগতো। কর্ণকে যেভাবে নিরস্ত্র অবস্থায় হত্যা করা হয়েছে তা শুনে অপুর চোখে জল আসতো। সকালের চেয়ে বিকালের রোদ মাখানো গাছটার দিকে চেয়ে তার মন বেশি উদাস হয়ে যেত। মায়ের কাছে মহাভারতের গল্প শুনতে শুনতে কোনোদিন মনে হয় মহাভারতের যুদ্ধ জিনিসটা কম লেখা আছে। মহাভারতের যুদ্ধ কম লাগার কারণে অপু তার অভাব পূরণ করার জন্য এবং আঁশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্র হিসাবে নিত। বাঁশবাগানে বা উঠানে ঘুরতে ঘুরতে বলতো দ্রোণ ও অর্জুনের বাণ ছোড়ার কথা, বাণের চোটে চারিদিক অন্ধকার হয়ে যাবার কথা। নিজের মনে কথা বলতে বলতে সে মহাভারতের যুদ্ধের আশ মেটাত। দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদৌ নাই। এখানে দিদি বলতে কার কথা বলা হয়েছে? কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? তার দিদিকে চটাবার ইচ্ছা নেই কেন? দিদি বলতে অপুর দিদি দুর্গার কথা বলা হয়েছে। অপু ও দুর্গা আকুশি দিয়ে নোনা পড়ার পর দুর্গার ইচ্ছা হলো অপুকে নোলক পরানোর। ওর কমলি লতার সাদা সাদা ফুলের কুড়ি তুলল সে। তারপর অপুকে নোলক পরিয়ে দেয়। অপুর নোলক পরার ইচ্ছা একদম নেই, তবু ভয়ে কিছু বলতে পারে না। এই প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে। দুর্গা ওর কমলি লতার সাদা সাদা ফুলের কুড়ি তুলে অপুকে নোলক পরিয়ে দিলেও অপু কিছু বলতে পারেনি, কারণ দুর্গা বন জঙ্গল ঘুরে ফিরে কুল, জাম, নোনা, আমড়া ইত্যাদি সংগ্রহ করে আনে। কাজেই নোলক পরার ইচ্ছা না থাকলেও অপু
দিদিকে চটাতে চায়নি। দিদিকে চটালে অপুর সে আর কিছুই দেবে না, মানে অপুকে দুর্গা আর কিছুই দেবে না। চিনিবাসের ভারী তো খাবার। বক্তা কে? বক্তা কখন এ কথা বলে? এই কথার মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছে? বক্তা হলো এখানে দুর্গা। সে কথাটি অপুকে বলেছিল। চিনিবাস যখন তার দোকান নিয়ে দুর্গাদের বাড়ির সামনে দাঁড়ায়নি, ভুবন মুখার্জির বাড়ির সামনে দাঁড়ালো, সেজ বউ একটি মাজা পিতলের সরায় করে চিনিবাসের কাছ থেকে মুরগি, সন্দেশ, বাতাসা নিলেন। অপু ও দুর্গা যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাই সেজ বউ তাদের হ্যাংলা বলে। কথাটি শুনে দুর্গা অপমানিত হয়। ভাই অপুকে বোঝায় চিনিবাসের খাবার ভালো না, তারা রথের মেলায় আরও ভালো জিনিস কিনে খাবে, তখন এ কথাটি বলেছিল। দুর্গা ও অপু পয়সার অভাবে চিনিবাসের কাছ থেকে খাবার কিনে খেতে পারেনি। তারা যখন ভুবন মুখার্জির বাড়ির সামনে দাঁড়িয়ে তাদের খাবার কিনতে দেখেছিল, সেজ বউ তখন তাদের হ্যাংলা স্বভাবের বলে। অপু কিছু না বুঝলেও দুর্গা কথাটি আত্মসম্মানে লাগে। তখন দুর্গা অপুকে বোঝায় তারা রথে এর থেকে ভালো খাবার কিনে খাবে। আসলে দুর্গার এই কথাটির মধ্য দিয়ে তার বুদ্ধিমত্তার পরিচয় ফুটে উঠেছে।